নবম ও দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আলমগীর হোসেন। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সেই দিন এই মাঠ জীবনানন্দের এই বিখ্যাত কবিতাটি। তো চলো বন্ধুরা শুরু করি। আবৃত্তি করছি কবি জীবনানন্দ দাশের সেই দিন এই মাঠ কবিতাটি। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। সুখ বা দুঃখ মানুষের জীবনে অলঙ্ঘনীয় বিষয়। কারো মৃত্যুতে পৃথিবী থেমে যায় না, পৃথিবী তার আপন গতিতেই চলে। কবি বলেছেন, আমার মৃত্যুর পরও এই পৃথিবী আগের মতো গতিশীলই থাকবে। তাই কবি বলেছেন, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। সুন্দর এই পৃথিবীতে কেউ মৃত্যুবরণ করতে চায় না, বেঁচে থাকতে চায়। মানুষ কল্পনায় তার জীবনকে আরো সুন্দর করে তুলতে চায়, আরো সমৃদ্ধ করে গড়ে তুলতে চায়। তাই কবি বলেছেন, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এই পৃথিবীতে আমরা বেঁচে থাকি আর নাই থাকি, প্রকৃতি তার আপন সৌন্দর্যে বিকশিত হবেই। নানা ফুল ফল সুবাস ঋতুভেদে পৃথিবীর আঙিনা ভরিয়ে তোলে। আমাদের চলে যাওয়ায় প্রকৃতির কোনো ক্ষতি হয় না। প্রকৃতি তার আপন মনে কর্ম সৌন্দর্যের আয়োজনে ব্যস্ত। অপরকে আনন্দ দানই তার আদর্শ। সৌন্দর্য ও সেবা প্রদানের মধ্য দিয়েই প্রকৃতির আনন্দ। কোনো শোক তাকে প্রভাবিত করে না। গতি প্রকৃতির ছন্দ, নানা রঙে তার আনন্দ। এই জন্যই কবি বলেছেন, আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। পৃথিবীতে আমরা কেউই বাঁচার আশা ছেড়ে দিই না, ঠিক তেমনি অন্য প্রাণীরাও বেঁচে থাকার আশা পোষণ করে, তাদের সে প্রত্যাশা রয়েই যায়। আর আমরা বা সকল প্রাণীরা নিজেদের সবটুকু চেষ্টা দিয়েই আমরা বেঁচে থাকার চেষ্টা করি। ক্ষণস্থায়ী জীবনে মমত্ববোধে আমরা একে অপরের সাথে সম্পর্কিত থাকি। আমরা একে অপরের জন্য পরিশ্রম করি এবং নিজেদের জন্য কল্যাণ কামনা করি, এবং এই মায়া মমতা বন্ধনের মধ্য দিয়ে এই পৃথিবী বিকশিত হয়। তাই কবি বলেছেন, লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। অর্থাৎ বেঁচে থাকার আশায় এবং এই মমত্ববোধ এবং প্রেম প্রীতি এবং যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, এগুলোর মধ্য দিয়েই একে অপরের প্রতি যে সহানুভূতি, এগুলোর মধ্য দিয়েই পৃথিবীর এই বিকশিত হওয়া, এগুলোর মধ্য দিয়েই আমাদের জীবন সুন্দরভাবে বিকশিত হয়। মানুষের আয়ুর শেষ প্রান্তে মানুষ মৃত্যুকে খুব কাছ থেকে অনুভব করে। কখনো কখনো তার মন এবং শরীর জুড়ে সেই অনুভূতি কাজ করে। সে বুঝতে পারে তার সময় ফুরিয়ে এসেছে।
মৃত্যুদূত তার খুব কাছে চলে এসেছে, এরকম অনুভূতি তার হয়ে থাকে। এজন্যই কবি মৃত্যু চেতনায় এরকম বলেছেন, চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসেছে চরের খুব কাছে। এখানে চর জীবনের সামান্য সময়, কোনো বড় সময়ের প্রেক্ষাপটে আমরা যে সময়টুকু নিয়ে জন্মগ্রহণ করি সেটা মহাকালের স্রোতে একটি ছোট্ট চরের মতোই, এবং খেয়া নৌকাগুলো এখানে জীবন মৃত্যুর যে যাওয়া আসা এবং এই প্রতিনিয়ত যে আমাদের জন্ম মৃত্যু, সেগুলোকেই মৃত্যুদূত হিসেবে কাজ করে। পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়। যার সৃষ্টি আছে তার বিনাশও আছে, তা যতই শক্তিশালী হোক না কেন। এটিই জগতের নিয়ম। এমনি করেই পৃথিবীর অনেক সভ্যতার বিলুপ্তি ঘটেছে, ঘটবে, আবার নতুন করে সৃষ্টি হয় নতুন কোনো সাম্রাজ্যের। প্রিয় বন্ধুরা, আপনারা ছবিতে দুটি প্রাচীন সভ্যতার ধ্বংসপ্রাপ্ত নগরীর ছবি দেখতে পাচ্ছেন। প্রথম ছবিটি এসিরিয়া এবং পরের ছবিটি বেবিলনের শূন্য উদ্যানের ধ্বংসস্তূপ। এসিরিয়া প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা আর একটি সাম্রাজ্য, যা খ্রিস্টপূর্ব 2500 অব্দে এর যাত্রা শুরু হয়েছিল এবং খ্রিস্টপূর্ব 605 সাল পর্যন্ত এটি টিকে ছিল। এই দীর্ঘ সময় জুড়ে এটি বিজ্ঞান, প্রযুক্তি এবং সংস্কৃতিতে শীর্ষস্থানে ছিল, কিন্তু আজ এটি ইতিহাসের পাতায়, এর কোনো অস্তিত্ব নেই। এবং বেবিলন 1894 খ্রিস্টপূর্বাব্দে এর সূচনা হয় এবং প্রায় 1000 খ্রিস্টাব্দের দিকে, মতান্তরে 650 খ্রিস্টাব্দের দিকে এটি ধ্বংসপ্রাপ্ত হয়। এটি বর্তমান ইরাকের বাগদাদের দক্ষিণে 85 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, এবং এই জন্যই কবি বলেছেন, পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, এসিরিয়া ধুলো আজ, বেবিলন ছাই হয়ে আছে। অর্থাৎ সভ্যতার বিকাশ এবং ধ্বংস চলতেই থাকবে, এবং এভাবেই পৃথিবী তার অস্তিত্ব টিকিয়ে রাখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতাটির মূলভাব থেকে আমরা দেখতে পারি, মানুষ বা প্রাণীর বেঁচে থাকার আকুতি অনিঃশেষ, কিন্তু মৃত্যুই বাস্তব সত্য। জীবের জন্ম মৃত্যু পৃথিবীতে খুবই স্বাভাবিক ঘটনা। জগতের এই নিয়মকে স্বাভাবিক মনে করে যার যার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করে সৌন্দর্য বিকশিত করাই মানব জীবনের একমাত্র ধ্যান। এই মহাবিশ্বের সবকিছুই সৃষ্টি ও ধ্বংসের মাধ্যমেই গতিশীলতা বজায় রেখেছে, কোনো কিছুই থেমে নেই। তেমনি হতাশা, স্নেহ, মায়া, মমতা জন্ম মৃত্যুতে বিপর্যস্ত না হয়ে বাস্তববাদী হয়ে কল্যাণের মাধ্যমে অনুপম সৌন্দর্য সৃষ্টি করাই উপযুক্ত হবে। মৃত্যু রয়েছে বলেই বাঁচার আশা পরিত্যাগ করে আমরা পিছিয়ে যেতে চাই না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। সভ্যতার ক্ষয়, মঙ্গল, সমৃদ্ধি একই সাথে চলতে থাকে। মৃত্যুতেই সব কিছু শেষ হয়ে যায় না। পৃথিবী ও প্রকৃতির চঞ্চলতা, গতিশীলতা, ব্যস্ততা কারো মৃত্যুকে বাধা দিতে পারে না। পৃথিবীতে সৌন্দর্য, প্রচেষ্টা, কর্ম এবং সুনামের জন্যই মানুষকে কাজ করে যেতে হয়। এগুলোর মৃত্যু নেই। কবিতায় সেই দিন বলতে মৃত্যুর দিন, কবির মৃত্যুদিন বা যে কারো আয়ুর শেষ দিনকে বোঝানো হয়েছে। এসিরিয়া একটি সাম্রাজ্যের নাম, প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার একটি সাম্রাজ্য। খ্রিস্টপূর্ব 2500 অব্দে এর যাত্রা শুরু হয়েছিল এবং খ্রিস্টপূর্ব 605 সাল পর্যন্ত এটি টিকে ছিল।
এর রাজধানী ছিল অসুর ও নিনেভা। এটি ব্রোঞ্জ যুগ থেকে লৌহ যুগ পর্যন্ত বিস্তৃত ছিল। সেকালে এই শহরটি বা এই রাজ্যটি বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতিতে শীর্ষস্থানে ছিল। কিন্তু বন্ধুরা, আজ সেই প্রতাপশালী বা সমৃদ্ধ নগরটির অস্তিত্ব পৃথিবীতে নেই। এজন্যই কবি বলেছেন যে সবকিছুরই বিনাশ রয়েছে। বন্ধুরা, এরপর আমরা আরও একটি শহরের নাম পাচ্ছি, আরও একটি রাজ্যের নাম পাচ্ছি। ব্যাবিলনিয়া নামক একটি দেশের একটি শহরের নাম হচ্ছে, রাজধানীর নাম হচ্ছে ব্যাবিলন। এটিও মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্গত এবং খ্রিস্টপূর্ব 1894 খ্রিস্টপূর্বাব্দে এর সূচনা হয়। অর্থাৎ এশিরিয়া সভ্যতা থেকে পরবর্তীতে এই ব্যাবিলনীয় সভ্যতার সূত্রপাত হয় এবং প্রায় 1000 খ্রিস্টাব্দের দিকে, খ্রিস্টের জন্মের প্রায় 1000 খ্রিস্টাব্দের দিকে এটি ধ্বংসপ্রাপ্ত হয়। বর্তমান ইরাকের বাগদাদের প্রায় 85 কিলোমিটার দক্ষিণে এই শহরটির বা এই রাজ্যটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এরপর নদী নক্ষত্রের তলে বলতে পৃথিবীকেই বোঝানো হয়েছে। সোনার স্বপ্নের স্বাদ বলতে আমাদের বেঁচে থাকার স্বাদ বা ইচ্ছেকে বোঝানো হয়েছে। লক্ষ্মী পেঁচার গান, কল্যাণমূলক বা মঙ্গল সুর জাতীয় যে সুর, সমৃদ্ধির ইঙ্গিতকে বোঝায় লক্ষ্মী পেঁচার গান। পৃথিবীর এই সব গল্প জন্ম, মৃত্যু, জয়, পরাজয়, ক্ষয়, সমৃদ্ধি ইত্যাদিকে বোঝানো হয়। চরের খুব কাছে, সাময়িক বা ক্ষণিক জীবনের দ্বার প্রান্তে, এরকম বোঝায়। জীবনের শেষ প্রান্তে এটিকে বোঝায়। এরপর খেয়া নৌকা বলতে মৃত্যুদূত বা জীবন হরণকারী কোনো কিছুকে বোঝায়। ধুলো ও ছাই, ধ্বংসের চিহ্ন বা বড় অহংকারের পতন, ধ্বংসাবশেষ। এশিরিয়া এবং এই ব্যাবিলন, ইতিহাসের পাতায় এদের আর অস্তিত্ব নেই। এটি বোঝানোর জন্যই ধুলো এবং ছাই শব্দ দুটো ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে নরম গন্ধের ঢেউ, সুবাস বা আনন্দদায়ক বাতাস যা মনকে আকুল এবং মুগ্ধ করে তোলে। কবি জীবনানন্দ দাশ আধুনিক জীবন সচেতন কবি। তিনি 1899 সালে জন্মগ্রহণ করেন এবং 1954 সালে মৃত্যুবরণ করেন। প্রায় 54 বা 55 বছর তিনি বেঁচে ছিলেন। তার জন্ম 17 ফেব্রুয়ারি 1899 সাল বরিশাল শহরে, বাংলাদেশে, এবং মৃত্যু 22 অক্টোবর 1954 কলকাতায়। তার মৃত্যু ঘটেছিল ট্রাম দুর্ঘটনায়। অনেকেই ট্রাম শব্দটি সম্পর্কে প্রশ্ন করে। ট্রাম হচ্ছে এমন একটি যানবাহন যা রেল লাইনের উপর দিয়ে চলাচল করে, কিন্তু দেখতে বাসের মতো। এরকম যানবাহনকে বলা হয় হচ্ছে ট্রাম। কবি জীবনানন্দ দাশ ব্রজমোহন স্কুল, ব্রজমোহন কলেজ, কলকাতা প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তার বাবার নাম সত্যানন্দ দাশ এবং মা কুসুম কুমারী দাশ। তার মা একজন স্বভাব কবি এবং কবি ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি লাভ করেন এবং পরবর্তী জীবনে তিনি অধ্যাপনার সঙ্গে বা শিক্ষকতার সঙ্গে যুক্ত হন। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে কাব্যগ্রন্থই উল্লেখযোগ্য এবং অন্যান্য গ্রন্থও রয়েছে। ঝরা পালক কাব্যগ্রন্থ, ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ, বনলতা সেন কাব্যগ্রন্থ, মহাপৃথিবী কাব্যগ্রন্থ, সাতটি তারার তিমির কাব্যগ্রন্থ, কবিতার কথা প্রবন্ধ গ্রন্থ, রূপসী বাংলা কাব্যগ্রন্থ, বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থ, মাল্যবান উপন্যাস, সতীর্থ উপন্যাস,
কবি জীবনানন্দ দাশ প্রকৃতির কবি, নির্জনতম কবি। তার কবিতায় আমরা শান্ত এবং নিস্তব্ধতার দেখা পাই বলে আমরা তাকে নির্জনতম কবি বলি। আমরা তাকে বিভিন্ন রং এবং দুঃখ এবং বিভিন্ন ধরনের অনুভূতির যে ঋণাত্মক প্রকাশ আমরা পাই, তাতে আমরা দেখি যে কবির মানসিকতায় দুঃখবোধের ছায়াটাই বেশি, এবং সেজন্য তাকে বলা হয় ধূসর কবি। তিমির হননের কবিও বলা হয় তাকে। এর মানে হচ্ছে তিমির হচ্ছে অন্ধকার, হনন হলো দূর করা, অর্থাৎ আশাবাদী কবি। তিমির হননের কবি বলতে তাকে আশাবাদী কবি বলা হচ্ছে। এবং তিনি রূপসী বাংলার কবি। এই সুজলা সফলা সুন্দর বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের বর্ণনা তার কবিতায় পাওয়া যায় বলে আমরা তাকে রূপসী বাংলার কবি বলি। এবং তার ধ্যানমগ্ন এবং গভীর চিন্তার কবিতাগুলো আমাদেরকে বিস্মিত করে বলে আমরা তাকে নিমগ্ন কবিও বলি। এবং সারা পৃথিবীর রূপ এবং বৈচিত্র্য, ইতিহাস, ঐতিহ্য, নানা বৈচিত্র্যে সমৃদ্ধ কবিতায় তিনি ব্যাপৃত ছিলেন বলে তাকে রূপবৈচিত্র্যের কবিও বলা হয়।